IDCO, one of the most famous household brands. Used by world-renowned caterers and fine dining restaurants such as Vermilion. IDCO brand selects only the best products for our customers. সুপ্রিয় দর্শক, পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আজকে পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম, সাবেক সামরিক কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক, এবং আমার সাথে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন, আজকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের একটি দল বাংলাদেশে বিগত সরকারের আমলে অর্থাৎ জুলাই আগস্ট অভ্যুত্থানে যে সমস্ত বর্তমানে যারা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন তারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন, যেটি আয়না ঘর নামে পরিচিত, সেখানে সাধারণ মানুষ কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই ঘরটি দেখতে গিয়েছিলেন। তো চলুন আমরা কেমন দেখলেন আয়না ঘর প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেই ভিডিও চিত্রটি দেখি, তারপর আলোচনায় ফিরছি। অনেকে অনেক রকমের জেপুটি কমেন্ট রাতেও ইন্টারভিউ করতো এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কোনো আপনার কালো কাপড় দিয়ে চোখটা পেয়ে দেয়। আমার আম্মুকে সালাম করছে বড় বড় করে কান দিয়ে, মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমাদের কি অপরাধ? বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তার 5 দিন পরে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব। ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে গাড়ি থেকে। বললাম যে হেলথ ইস্যু যখন হচ্ছিল, আমার I had a massive boil on my thigh. Middle of the night, তারা আমাকে আমার চোখের সাথে বেঁধে they operated on me in my cell. যে কক্ষটিতে তাকে রাখা হয়েছিল সেখানে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল সেটি বর্ণনা করছেন। আল্লাহর রহমত ছিল বলে বেঁচে গেছি। চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে আসিফ blindfolded taken back into my cell. They would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি। This was hell. এটা আমাদের জন্য দোজক ছিল। এটা বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি তিনিও বর্ণনা করছেন। গোলাম আজমের সন্তান। আমি বেঁচে আছি খবর দেন, আমার শান্তি লাগে। কাশিম আলীর ছেলে, তিনিও বলছেন কিভাবে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্যাতন করে। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল, সো কিছুক্ষণ পর খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো, এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে, তো সব বলতে হয় ওকে মারতে মারতে পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো। এটি ছিল আজকের সবচেয়ে আলোচিত ঘটনা, এবং একই সাথে আরো একটি মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তো সেই প্রতিবেদনটি বিশ্লেষণের আগে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নির্যাতিত একজনকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তার মুখ থেকে আমরা একটু সরাসরি একটি কেস স্টাডি আমরা জানবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শামসুল। আপনি কি শুনতে পাচ্ছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
আহ, ছাত্র শিবিরের সভাপতি ছিলেন আপনি, তাই তো? জি 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 2010 সালে আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল। কি হয়েছিল ঘটনাটি? আপনি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন যদি আমাদের দর্শকদের একটু বলেন। জি শুরুতে পরিচালক, অতিথিবৃন্দ এবং শ্রোতা দর্শক মণ্ডলীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শামসুল আলম গোলাপ। আমি 2010 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ছাত্র শিবিরের উপর একটা চরম জুলুম এবং নির্যাতনের ঘটনা ঘটে 8ই ফেব্রুয়ারি 2010 সালে। এবং সেই সময় একটা অনাকাঙ্ক্ষিতভাবে একজন ছাত্র মৃত্যুর ঘটনায় আপনারা জানেন যে সারা বাংলাদেশের চিরুনি অভিযানের নামে ছাত্র শিবির, জামাতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে তারা গ্রেপ্তার অভিযান চালায়। এরকম এক সময়ে 2010 সালের মার্চে আমি বাসে করে ঢাকায় যাচ্ছিলাম। এই সময় টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা সেতু পার হওয়ার পরে আমাকে র্যাবের একটা টিম বাস নিয়ে আমাকে গ্রেপ্তার করে। তো গ্রেপ্তারের বাস থেকে নামিয়ে তারা তাদের একটা গাড়িতে উঠায়। সেখানে 8-10 জন র্যাব সদস্য ছিল। প্রথমে আমার গাড়িতে উঠিয়েই আমার সাথে তেমন কোনো কথাবার্তা না বলে আমার চোখ বাঁধে, পিছনে হাত বাঁধে এবং ওখানে আমাকে তাদের অস্ত্র দিয়ে নির্যাতন শুরু করে গাড়িতে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপরে আমাকে গাড়িতে কি ধরনের অস্ত্র দিয়ে আপনাকে নির্যাতন করে? আপনি যদি একটু মাঝামাঝি এসে বসেন, আপনি স্ক্রিনের একটা পাশে চলে গেছেন। গাড়িতে কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে আপনার সাথে? আমি যতটুকু তখন বুঝেছি, কারণ আমার চোখ বাঁধা ছিল, তারা তাদের যে অস্ত্র ছিল, যেমন হয়তো রাইফেল বা কাটার ছিল, তাদেরই ওই বার দিয়ে আমাকে মানে আমার ব্যাক সাইডে বাড়ি মারে, হাতে বাড়ি মারে, পায়ে বাড়ি মারে, গাড়িতে চড় থাপ্পড় মানে অমানবিক নির্যাতন শুরু করে গাড়ির মধ্যে, এবং মানে অকথ্য গালিগালাজ শুরু করে। মানে কোন ধরনের আমার পক্ষ থেকে কোনো কথা না শুনে আর কি আমাকে কোনো কথা বলতে দেয়। এভাবে তারা কিছু দূর গাড়ি যাওয়ার পরে আমাকে একটা বিল্ডিং এ নিয়ে যায়, এবং পরে ওখানে প্রথমে একটা রুমে নিয়ে গিয়ে প্রাথমিক ইনফরমেশন নাই, তথ্য জাস্ট কিছু আমার নাম, বায়োডাটা নাই, নিয়ে আমাকে একটা রুমে নিয়ে যায়। তারপরে এবং রুমে নিয়ে গিয়ে আমার প্রথমে চোখটা খুলে, যতক্ষণ চোখ বাঁধা ছিল, চোখ খুলে যেটা দেখি যে আমার একটা বড় রুমে চারিদিকে ভয়ঙ্কর সব দৃশ্য, ছবি অনেক, যেমন মৃত মানুষের ছবি, যাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, মাথা উড়ে নিচ্ছে, হাত পা নাই, বিভৎস সব দৃশ্য পুরো হলে চিত্রায়িত করা ছিল। তো আমাকে প্রথমে তারা বলে যে এই যেগুলো, তারপরে দুইটা জিনিস দেখা, একটা হলো যে উপরে একটা ঝুলানোর একটা জায়গা ছিল, তারপরে যে চেয়ার একটা ছিল, চেয়ার, এই টোটাল রুমটা আগে আমাকে দেখানোর পরে বলে যে আমরা তোকে যেভাবে যা বলতে বলবো তাই বলবি, যদি না বলিস তোকে নির্যাতন করা হবে। তো আমি বললাম যে আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, আমি কি বলবো, সেটা তো মানে সত্য ছাড়া তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আপনাকে সুনির্দিষ্টভাবে কোনো টর্চার করেছে কিনা, সেই টর্চার আপনাকে কি করেছে? আচ্ছা, প্রথমে এই কথাগুলোর পরে এই প্রাথমিক কিছু কথা, ওই প্রথমে রুমের সব ভয়ঙ্কর সব চিত্র, তারপরে চেয়ার, তারপরে ঝুলনের এগুলো দেখানোর পরে এই কথা বলে। এরপরে তারা আমাকে প্রথমে আমার পুরো শরীর থেকে বিভক্ত করে আমার দুই হাত বাঁধে, ওদের সম্ভবত ওদের সুইচ ছিল ওই রুমে, শুধু একটা চেয়ার বা টেবিল ছিল, যেখানে ওদের র্যাবের যে একজন সদস্য, উনি ইন্টারভিউ করছেন একজন। হাত বাঁধার পরে সুইচ টিপার সাথে সাথে আমি মানে ঝুলন্ত অবস্থায় চলে যাই। এই সময় তারা দিয়ে আমাকে আবার চোখ বাঁধে, যখন হাত বাঁধে, হাত চোখ একসাথে বাঁধে আর কি। এবং এই সময়ে আমি ঝুলন্ত অবস্থায় আমাকে সম্ভবত মোটা লাঠি বা এই জাতীয় কিছু, যা দিয়ে আমাকে পুরো শরীরে মানে একদম ব্যাক সাইড থেকে শুরু করে পায়ে নিচ পর্যন্ত নির্যাতন করে। মানে আমার সেন্সলেস, একটা পর্যায়ে পর্যন্ত আমার সেন্স ছিল না। এবং এই চলমান সময় আমার একটা ঘটনা ঘটে, একবার নির্যাতন করতে করতে নামাই এবং ওই যে চেয়ারে বসে ইলেকট্রিক শক দেয়, যেটা ইলেকট্রিক শক দেয়, ওটা কয়েক সেকেন্ড দেয়, যখন দেয় তখন তো মনে হয় যে আমি এবারই শেষ হয়ে যাবো। আজকে আমরা একটি চেয়ার দেখেছি, এই ধরনের চেয়ারে কি এই চেয়ারটা আমি সরাসরি আমার মনে হচ্ছে না এই চেয়ারটা, ওই চেয়ারটা হয়তো একটু ডিফারেন্ট ছিল, বা এই ধরনের এক চেয়ার, এখন এই ধরনের স্টিলের চেয়ার, এই ধরনের স্টিলের চেয়ার আমার মনে হয় না, সেটা মানে কাঠ জাতীয় কিছু ছিল, আমি যতটুকু মানে কারণ আমার তো চোখ বাঁধা ছিল, আমি জিনিসটা তো প্রথমে দেখছি, পরে আর দেখার সুযোগ হয়নি, কারণ
প্রথমে আমাকে দেখিয়েছে, কিন্তু তখন এই চেয়ারটাই সরাসরি আমার মনে হচ্ছে না, ওটা হয়তো ডিফারেন্ট একটা কিছু ছিল, ডিফারেন্ট চেয়ার ছিল। কারণ আপনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছিলেন কিনা এই অভিযোগ? ওনাদের বক্তব্য ছিল ওনারা যা বলবে আমাকে তাই বলতে হবে। এটা ওনারা কি বলতে বলেছিলেন? ওনারা বলতে বলছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার দ্বারা ঘটেছে, এবং এই তৎকালীন জামাতের শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, ওদের নির্দেশে আমার নেতৃত্বে ঘটনাটা ঘটিয়েছে। এই কথাটা তারা মানে আমাকে দিয়ে বলাতে চাচ্ছে, এবং এটা তারা ওই নির্যাতনের দুইটা বিষয় আমি তখন উপলব্ধি করছি। একটা হলো তারা আমার উপর ক্ষোভ থেকে আমাকে নির্যাতন করছে, দ্বিতীয় হলো মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার জন্য। তো এই নির্যাতন করতে অবস্থা আমি একবার সেন্সলেস হয়ে যাই। এরপরে আমি দেখি যে আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটা ছোট্ট একটা রুম, এবং দরজাটা হচ্ছে তখন আমার চোখ মানে আমি যখন সেন্স ফিরে পাই তখন আমার হাত বাঁধা ছিল আর আমার চোখ খোলা ছিল, তখন চোখ খোলা ছিল। দেখি যে আমি একটা ছোট রুমে আছি এবং আমার হাত করা দিয়ে বাঁধা আছে, আর রুমের একটাই দরজা যেটা আপনার লোহার শিক দিয়ে বানানো, মোটা মোটা লোহার শিক দিয়ে বানানো দরজা, সেখানে থাকে। এই সময় একজন ডাক্তার আসে সম্ভবত, তারা এসে কিছু ইনজেকশন দেয়, ট্যাবলেট খাওয়ায়, এবং আমি যখন একটু সুস্থ ফিল করি আমাকে আবার নিয়ে যাওয়া হয়, এবং আবার সেম নির্যাতনই করা হয়, এবং বলা হয় যে আমরা যা বলবো তাই বলতে হবে। আমি কখনো স্বীকৃতি দিতে থাকি না। এইভাবে আমাকে ধারাবাহিকভাবে ওই দিন কয়েক দফা নির্যাতন করা হয়, পরের দিন আবার নির্যাতন করা হয়। একটা পর্যায়ে তো মানে আমি তো প্রতিবারই অসুস্থ হয়ে যাই, কিন্তু তারা প্রতিবারই যখন আমার একটু স্বাভাবিক অবস্থা আসে তারা ওই ইনজেকশন দেয়, ওষুধ খাওয়ায়, এবং আমি দেখি যে ওটা খাওয়ার পরে শরীরটা আবার একটু স্বাভাবিক হয়ে আসে। কতদিন এভাবে আপনি কারাবন্দী ছিলেন? আমি ওইখানে ছিলাম, আমি যেদিন গ্রেপ্তার আমাকে করে নিয়ে গেল সকালবেলা সারাদিন, পরের দিন সারা রাত ছিলাম, এবং পরের দিন বিকাল দুপুরের দিকে আমাকে মানে বিকালে মনে হয় সম্ভবত, তখন বিবাহ আইডিয়া ছিল না, তারা নিজেরা একটা স্টেটমেন্ট রেডি করে আমাকে বলে যে তোকে এই স্টেটমেন্টটা পড়তে হবে সাংবাদিকদের সামনে। তো আমি আর কিছু বলি না, আমি চুপচাপ থাকি। তো আপনি আর 1 মিনিট সময় পাবেন। আচ্ছা, চুপচাপ থাকি। তারা আমাকে সাংবাদিক সম্মেলনে নিয়ে যায়। যখন তখন সাংবাদিকদের সামনে আমি ওদের স্টেটমেন্ট না পড়ে আমি সঠিক কথাটা বলতে থাকি। তো এই সময় তারা আমাকে আর কথা বলতে দেয় না। তো সাংবাদিকরা ওই সময় কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি বলি যে এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, বরঞ্চ আমরা মজলুম, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, তখনও নির্যাতন করা হয়েছে, এখনো নির্যাতন করা হয়েছে। তো এই সময় তারা আমাকে ওই সাংবাদিকদের সামনে থেকে নিয়ে এসে আবার আমাকে নির্যাতন করে, কারণ আমি তাদের স্টেটমেন্ট না দিই, এবং নির্যাতন করে আমি আবারও সেন্সলেস হয়ে যাই। এবং এর পরবর্তীতে যেটা আমি দেখি যে আমাকে তারা আবার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, রাজশাহী পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, এবং পুলিশ আমাকে রাজশাহীতে নিয়ে এসে আমাকে 7 দিনের প্রথমে রিমান্ড নেয়, সেখানে অসংখ্য নির্যাতন করা হয়েছে। এরপরে আরো 3 দিনের রিমান্ড নেয়, সেখানেও অসংখ্য নির্যাতন করে পরে 10 দিন পরে আমাকে রাজশাহী কারাগারে প্রেরণ করে, এবং কারাগারে আমি প্রায় 3 বছর 4 মাস মতো ছিলাম, রাজশাহী কারাগারে ছিলাম। তারপরে আমি জামিনে মুক্ত হই। তো কোথায় আপনাকে নির্যাতন করা হয়েছিল বলে? আচ্ছা, নির্যাতন করার পরে আমি যখন কারাগার থেকে বের হলাম, আমার ওই যে মিডিয়ার সামনে যে সাক্ষাৎকারটা দিয়েছিল সেটা তো টিভি চ্যানেল সকল মিডিয়া তখন সাক্ষাৎকারটা নিয়েছিল। আমি ওই ভিডিও ফুটেজ দেখে যত জানতে পারলাম যে ওটা উত্তরা র্যাব হেডকোয়ার্টারে আমার ওই সাক্ষাৎকারটা নিয়েছিল। তখন আমি ধারণা করলাম, কারণ আমাকে যেখানে নির্যাতন করা হচ্ছে সেখান থেকে সাংবাদিকদের সামনে যখন নিয়ে যাওয়া যায়, ওই বিল্ডিং থেকে আমাকে হেঁটে নিয়ে যাওয়া হয়েছে। অতএব আমি ধারণা করছি যে র্যাবের উত্তরা হেডকোয়ার্টার যেটা, সেখানে আমাকে নির্যাতন করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শামসুল আলম গোলাপ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আমি অতিথিদের কাছে আলোচনায় ফিরছি। আমরা দিনভর প্রধান উপদেষ্টার এই সফরটি দেখলাম, এবং এই সফরের পর আমরা একটা কেস স্টাডিও নিলাম। আমি যদি নিরাপত্তা বিশ্লেষক আপনার কাছে যাই, মোহাম্মদ এমদাদুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর, আপনি এই পুরো বিষয়গুলোকে কিভাবে দেখেন? আপনি একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা বিচার বহির্ভূতভাবে এ ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, এবং যে কক্ষে নির্যাতন করা হয়েছিল সেই কক্ষগুলো
এখন প্রকাশ্যে এসেছে? ধন্যবাদ। আসলে নিরাপত্তা বাহিনী বলতে এখানে সব পুরো বাহিনীকে আপনি কখনো এখানে জড়াতে পারেন না। এটা হচ্ছে যারা এই যে গোলাপ ভাইয়ের যে বর্ণনা শুনলাম, এটা যেমন একদিকে বেদনাদায়ক, অন্যদিকে সেটা অনেকটা আমি বলবো যে আইন বহির্ভূত তো বটেই। আপনি একজনকে অত্যাচার করছেন, তাকে শিখিয়ে দেওয়া আমার ইচ্ছা মতো আমি যা বলবো সেই বক্তব্য দিতে হবে, না হলে তাকে টর্চার করব, তাকে কোনো আইন দ্বারা সে কোথাও কোনো দোষী হয় নাই তার আগেই তাকে অত্যাচার করা, বা তাকে গ্রেফতার করা, তাকে চালান দেওয়া, তাকে সাংবাদিকদের সামনে আনা, আবার ফেরত নিয়ে অত্যাচার করা, তারপরে তার সুদীর্ঘকাল জেল কাটা, এগুলি সবগুলো আপনি যদি একত্র করেন এটা যেমন অমানবিক, তেমন আইন দিয়ে এটা কোনো অবস্থাতেই আপনি আইন এটাকে কখনো সমর্থন করে না। আর এখানে নিরাপত্তা বাহিনী বলতে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যদি অতিরিক্ত কিছু করেন সেটার দায়িত্ব নেবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সদস্য। এখানে পুরা বাহিনীকে কখনো দায়ী করা যাবে না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, অথবা সেখান থেকে যারা ডেপুটেশনে এখানে সেখানে গিয়েছেন তাদের মধ্যে আপনি হাজার হাজার অফিসার আছেন বা হাজার হাজার সদস্য আছেন, সেখানে দুই একজন এখানে হয়তো দু একজন বা 2-4-5 জন, এটা পার্সেন্টেজ করলে অত্যন্ত একেবারেই সীমিত সংখ্যক, তারা হয়তো তাদের নিজেদের ব্যক্তিগত কোনো স্বার্থ আদায় করার জন্য এই ধরনের আইন বহির্ভূত পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। তো সেটার জন্য পুরো বাহিনীকে আমার মনে হয় এটা কখনো দায়ী করা যাবে না। আর দুই হচ্ছে এটা নিজের দেশের মানুষের প্রতি এই ধরনের আচরণ, এটা কখনো সে যেই হোক না কেন সে কখনো এটাকে সমর্থন করবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে নিরাপত্তার দৃষ্টি থেকে সারা দেশে মানুষের মধ্যে একটা ইনক্লুসিভনেস বা একটা মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করা, সেটা যেমন সেনাবাহিনী ঐক্যের প্রতীক, একইভাবে একটা জাতি সে সেনাবাহিনীর পেছনে দাঁড়ায় ঐক্যবদ্ধভাবে, তখন সেই জাতি যেমন তার শক্তিশালী একটা জাতি হিসেবে গড়ে ওঠে, তার সামরিক বাহিনী বা তার সেনাবাহিনী বা তার যে বাহিনীর কথা বলছেন তারাও একটা মরাল সেখান থেকে একটা শক্তি পায়। তো এই শক্তি ক্ষয় এটা হচ্ছে অর্বাচীনের মতো কাজ করা, যে একজন মানুষকে প্রথমত তার যে মনুষ্যত্ববোধ, তার যে মানবিকতা বোধ, তার যে একটা ব্যক্তি মানুষ হিসেবে তারও যে একটা মান সম্মান আছে সেটার বালাই না করে, সেটাকে বিবেচনায় না নিয়ে, সেটাকে দর্তব্যে না এনে তাকে অপদস্থ করা। এই যে গাড়ির পেছনে বসিয়েছে, আমি নিশ্চিত একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন, তাকে হয়তো যারা পেছনে ছিল তারা ডেফিনেটলি দে ওয়্যার নট ফ্রম দ্য র্যাঙ্কস, তারা দে আর ফ্রম দ্য ধরেন সাধারণ সৈনিক, তারাও গায়ে হাত তোলা এটা কখনো সমর্থনযোগ্য নয়। বা কোনো অফিসারও একজন ছাত্রকে গায়ে হাত তুলবে এটা সমর্থনযোগ্য নয়। এটা হয় কি একটা বাহিনীর প্রতি, এই যে আপনি বললেন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির আচরণের জন্য সমস্ত বাহিনীর প্রতি একটা বিতৃষ্ণ ভাব, এই যে গোলাপ যে স্টেটমেন্ট দিলেন, সারা জীবন হয়তো উনার মনে হবে যে বোধহয় সামরিক বাহিনী অথবা যারা র্যাবে সেখানে যে ডেপুটেশনের ছিল, এটা তো নিশ্চিত করে বলতে পারছি না সেই সময়টা কোন সময়ের, বা 2010 সালে যারা ছিলেন তারা যদি এই অনুষ্ঠান কেউ না কেউ দেখেন, তাদের আমার মনে হয় না এটা খুব সুখকর একটা অভিজ্ঞতা, বা তারা খুব ভালো বোধ করবেন নিজেদের মন মানসিক বিবেকের কাছে। তারা তাদের, আমি বলবো দেয়ার সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি উইল বাইট দেম, তাদেরকে সেটা ক্ষতবিক্ষত করবে, ধ্বংসিত করবে এইসব জিনিসগুলো যারা করেছে। তো সেটা এখানে প্রধান উপদেষ্টা আরো একটি বিষয় প্রসঙ্গে এনেছেন, আপনি বলছেন বিচ্ছিন্ন কয়েকজনের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুরো বাহিনীর উপর দায় দেওয়া যাবে না, কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন এমন নির্যাতন কক্ষ সারা দেশে 700-800 আছে, তার অধিকও হতে পারে। সেটা বলা যাবে না এখন। ওনারা যদি, যেহেতু ওনারা ক্ষমতায় আছেন, ওনারা সেটা তো গুনে দেখেন, বা ওনাকে সে তথ্য উপাত্ত সেই তথ্য যদি কেউ দিয়ে থাকেন, আমি সেটা বলতে পারবো না। আমি বড়জোর যেটা জানি, আমরা যখন চাকরি করেছি তখন জানতাম জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে
ঢাকাতে দেশের বিভিন্ন জায়গায় যারা ধরেন ক্রিমিনাল বা যারা খুব বেশি যাদেরকে মনে হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করছে বা ইভেন কি যদি এটা ধরে না হয় তখন তাকে হয়তো উইথ ডিউ ইম্পর্টেন্স তার প্রতি গুরুত্ব দিয়ে তাকে হয়তো যৌথ বাহিনী জয়েন্ট ইন্টারোগেশন সেল সেখানে বিভিন্ন লেভেলের সেখানে অফিসাররা থাকে বা যারা যার উদ্দেশ্য আছে যে তথ্য জানার দরকার আছে সেই তথ্য জানার জন্য জয়েন্ট ইন্টারোগেশন সেল। এই যে আমি এটা আপনার কাছে প্রথম শুনলাম যে 700 এরকম আছে, এটা খুব এই যে 700 এটা যদি উনার কাছে তথ্য থাকে এবং সেটা যদি প্রমাণ থাকে তাহলে সেটা সত্য, আর যদি তথ্য উপাত্ত ছাড়া কোনো দোষারোপ করেন সেটাও উনার বিষয়। আমার মনে হয় না যে এত ধরনের এত সংখ্যক হয়তো থাকতে পারে, যেমন প্রত্যেক থানায় তো একটা কয়েদি বা কোনো আসামিকে যখন ধরা হয় তখন সেটা থানাতে একটা তারা একটা সেলের মতো আছে, সেখানে তারা রাখে কোর্টে চালান দেওয়ার আগে। এটা মুকসেদ ভাই আরো ভালো বলতে পারবেন, কোর্টে চালান দেওয়ার আগে থানাতে কিছুক্ষণ রাখে। এখন সব থানার যদি সবগুলোকে যদি মনে হয় যে এটা ইন্টারোগেশন সেল বা আয়নাগর, তাহলে আমার মনে হয় না সেটা বিষয়টার প্রতি যথার্থ গুরুত্ব দেওয়া হবে। কারণ প্রত্যেকটা জায়গায় আপনি একজন লোককে ধরলেন, সে ইজ ইনডালজ ইন ক্রাইম, তাকে ধরা হলো, এখন তাকে কোথায় রাখা হবে? কোথাও না কোথাও একটা জায়গায় রাখতে হবে। আপনি তাকে ধরে এনে তো বলে ভাই আপনি চেয়ারে বসেন, চলেন একটু চাটা খান, সে গল্প করি একটু, এটা তো হবে না কখনো। যাকে ধরা হচ্ছে উইথ স্পেসিফিক, যেমন গোলাপের ভাইয়ের বিষয়টা আমি যেটা দেখলাম সেটা হয়তো একেবারেই একটা ওনার স্টেটমেন্ট, ডেফিনেটলি হি হ্যাজ গিভেন দ্য ট্রুথ। এটা অন্যায়, এই অন্যায় না করে যারা আমাদের দেশে প্রচুর ক্রাইম হচ্ছে, এখন যেমন হচ্ছে আইন শৃঙ্খলার অনেক অবনতি, সেখান থেকে কাউকে ধরা হলো, তাকে কোথাও না কোথাও নিয়ে একটা জায়গায় রাখতে হবে। তো সেই রাখাটাই যদি এখন 700-র মধ্যে পড়ে তাহলে তো আর সেখানে হয়তো সেরকম সংখ্যা হতে পারে, তাইলে অন্যতায় নয়। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার মকসুদুল ইসলামের কাছে যাই, তিনি একজন আইনজীবী। হ্যাঁ, আমি আপনার কাছে খুব জানার আগ্রহ যে সারা দেশে 700 এমন ইন্টারোগেশন সেল বাংলাদেশের রয়েছে। তো এখন যে ডেভিল হান্ট হচ্ছে তাদেরকে কোথায় নিয়ে রাখা হবে? তাদের জন্য কি স্পেশাল কোনো আপ্যায়নের জায়গা আছে, নাকি ওই একই ধরনের সেলে রাখা হবে? আবার এই সরকারের পতন হলে এখন যারা ডেভিল হান্টে গ্রেফতার হলেন তারাও এরকম করে আমাদের কাছে স্টোরি দেবেন, তাদেরকেও নির্যাতন করা হয়েছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি আসলে? তাদেরকে নিয়ে আপ্যায়ন করা নাকি তাদেরকে আইনের মুখোমুখি করা? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসলে দুঃখজনক হলো সত্য যে গোলাপ সাহেবের যে স্টোরিটা শোনার পর ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে জাতি, আমরা এমন ভাবে একজন লোককে এইভাবে নির্যাতন আমরা করতে পারি। আমি আমার এই জাতির পক্ষ থেকে নিজে বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের দেশে ঘটনা ঘটে। এখন আসলে কি বলবো, কোন ইস্যুতে বলবো, কোন দিক দিয়ে বলবো, কোন জায়গা থেকে শুরু করবো? সর্ব জায়গায় এমন। উনি যে আয়নাঘর বা ওনার যে নির্যাতনের ব্যাখ্যাটা দিল, সেই একই ঘটনা, একই জিনিস প্রতিদিন এদেশে প্রতি জায়গাতেই ঘটে এবং এই নির্মমতার সঙ্গেই ঘটে। আপনি যদি দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক সময় অনেক ছাত্রদেরকে পেটায় যখন মারা হচ্ছিল, তার যে বিভৎস চিত্র যদি দেখা যায় তাহলে এর চেয়ে আরো বিভৎস, এবং সেখানে নির্মমতা এমনই ছিল। আপনি দেখেছেন হাত বেঁধে রেখে তাকে মানুষকে ভাত খাওয়াচ্ছে, একবার ভাত খাওয়ায় উঠে আবার মারতেছে, এটা স্টুডেন্টরা করলো। সাধারণ জনগণ যে এখন বিভিন্ন লোকজনকে রাস্তায় পেটাই মেরে ফেলতেছে, একই ঘটনা। যদি আপনি আরো একটু পিছনে আরো নর্মাল জায়গায় যান, স্কুলে যদি আপনি দেখেন যে কোনো টিচার তার স্টুডেন্টকে মারতেছে, ওই নির্মম ভাবে মারে। ঠিক পরিবারে যদি যাই, সৎ মা তার অন্য সন্তানকে, এই নির্মম ভাবে মারে। এই নির্মমতা আমাদের জাতিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্তরে আছে, কিন্তু হয়তোবা কখনো কোনো আসে, কোনো আসে না। সবার আগে আপনাকে মনে রাখতে হবে যে এই আইনের দৃষ্টিতে এই ঘটনাগুলো ঘটার পিছনে বড় কারণটা হচ্ছে যে আইনে একটা কথা আছে, ভাইকেরিয়াস রেসপন্সিবিলিটি, যে আমি দোষী না এ কথাটা বলা যাবে না যদি আমার এমপ্লয়ি দোষ করে থাকে। এমপ্লয়ির দোষটা আমাকে নিতে হবে। সুতরাং যদি কোনো সেনা সদস্য বা অন্য কোনো বাহিনীর সদস্য কোনো কিছু করে, এটা আসলে চলে যায় তার প্রধানের কাছে এবং ওই গ্রুপের সবার কাছেই এরা দোষী। এবং এটা বলা ভেরি ইজি যে একজন দুইজন করে, আমরা করি না। আমরা আসলে সত্যি কথা বলতে কি আইন শৃঙ্খলা বাহিনীকে ভয়ই পাই। আমি মনে করি না এই জাতিতে
এমন খুব বেশি লোক আছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় পায় না। আগে তো ওদেরকে দেখলে মানুষ নাকি মানে কাপড় চোপড়ে নষ্ট করে ফেলত, অর্থাৎ এখন হয়তো কিছুটা ভয়টা কমসে কম আমাদের পরিবার থেকেও কিছু কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীতে চলে গেছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী যদি বলে যে না আমাদের দোষ নাই, আমরা কিছু করিনি, আমরা আসলে আমি যদি সবকিছু ব্যাখ্যা করে বলি আমি ভয়ে আছি। কি বল, শুরু হয়েছে কখন? 1975-এ ইন্ডেমনিটি অর্ডিন্যান্স। এটা খুন হয়ে গেল, তার বিচার হবে না, হয়তো বা সেটা রেভলিউশন ছিল, এটা বিচার তো হতে পারতো। বিচার হওয়ার পরে বলুক না কেন যে রেভলিউশন ছিল। এরপর আমরা যখন বড় হলাম দেখলাম যে অপারেশন ক্লিন হার্ট হলো, সবাই হার্ট ফেল করে মারা যাচ্ছে। অবাক করা ব্যাপার, গোটা জাতি তাই মেনে নিচ্ছে, পেপার পত্রিকাও মেনে নিচ্ছে, কোর্টও মেনে নিচ্ছে। এই হচ্ছে আমার জাতি, তাদেরও বিচার করা গেল না। অপারেশন ক্লিন হার্টে যারা মারা গেল, এখন যারা বর্তমানে মারা গেছে, দুই পক্ষ থেকেই মারা গেছে, একজন বলছে 1400, একজন বলছে 934, একজন বলছে 44, একজন বলছে 4000। যাই মারা যাক না কেন, কিছুর বিচার হবে, কিছু বিচার হবে। অনেকটা হিন্দি সিনেমার মতো, ভিলেন মারা গেছে এটা কিছু যায় আসে না, নায়ক যদি মারা যায় তাহলেই চোখের পানি আসে। ভিলেন মারা যেতেই পারে, সুতরাং এটা মেনে নেওয়া হয় যে ভিলেনকে পিটাই পিটাই নির্মম ভাবে মারা হবে। হিন্দি সিনেমাতে এটাই করা হয়, এবং নায়ক যদি না মরে তাহলেই হইল। এখন আপনি যেটা বলতেছেন যে এই যে বর্তমান যে গোলাপ সাহেবের যে গল্পটা দেখলাম, এটা কোনো আইসোলেটেড ব্যাপার না, যে সব সময় ছিল, সব সময় আছে, এবং দোষ কার এটা সবাই আমরা জানি, কিন্তু এটা বলা যাবে ভাসুর যে। এবং আইন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যেগুলো কথা বলেন, এই যে যখন কাউকে রিমান্ডে নিয়ে গিয়ে মারা হয়, আইনগতভাবে এই রিমান্ডের কোনো সাক্ষী গ্রহণযোগ্য না, এবং কোর্ট এটাকে মেনে নিতে বাধ্য না, এবং কোর্ট এটাকে ইগনোর করবে। কিন্তু কোর্ট কি তা করে? আপনি দেখেন যখন রিমান্ড থেকে একটা লোককে জেলখানা থেকে এনে থানায় নিয়ে আসা হয়, এটা সুস্থ লোক অসুস্থ হয়ে আছে, এমন অবস্থায় আছে যে সে হাঁটতে পারে না, সে কিছু করতে পারে না, সে ক্রিপল হয়ে হাঁটতেছে, তার গায়ে থেকে রক্ত পড়তেছে, কোর্টের সামনেই ঘটলো, কোর্ট দেখছে, তবু কোর্ট কিছু করছে। জনাব আমি একটু আপনাকে যদি যোগ করি, আমরা যদি সুনির্দিষ্ট ভাবে যাই তাহলে আলোচনাটা একটু গতি পাবে। যেমন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে ফকলার টুট যেই প্রতিবেদনটা আজকে দিলেন, সেই প্রতিবেদনটা আপনি একটু যদি আপনাদেরকে শোনাতে পারি তাহলে মনে হয় আরেকটু পরিষ্কার হবে। Against protesters and their supporters. We also documented serious acts of revenge. These violations were carried out with the knowledge, coordination, and direction of the former political leadership and senior security officials, with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. There are reasonable grounds to believe that certain crimes against humanity have been committed, directed against protesters and their supporters. We also documented serious acts of revenge that private individuals committed against supporters of the former ruling party, police officers, and in some cases people belonging to minority and distinct religious groups in the immediate aftermath of the protests. 78% of the 1,400 people who we know have been killed, I mean there may be more, was by firing military rifles, shotguns with pellets. You know, you have seen in the report we have made a very strong plea that shotguns with pellets are forbidden because the injuries that they produce are horrific. And detention and torture and ill treatment, including of children, as well as some cases are either so difficult to prosecute and to handle, it's better to refer it to the International Criminal Court. That's a consideration for the government of Bangladesh. And it also shows the value of the international criminal justice system. And let's not forget that it has come under assault in recent weeks. And it is important to show how important that international criminal justice system is for the world. Efforts to ensure accountability have begun, with many cases being lodged, including
দেখলাম যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বর্কনার তুক যেটি বলেছেন যে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের সংশ্লিষ্ট যে বাহিনীগুলো রয়েছে এবং পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন এবং 114 পাতার এই প্রতিবেদনটিতে তারা অর্থাৎ জুলাই 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত ঘটনাগুলোকে বিশ্লেষণ করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন এবং ঢাকা, চট্টগ্রাম, বগুড়া মোট 8টি শহরে 230 জনের সাক্ষাৎকার তারা গ্রহণ করেছেন এবং নিরাপত্তা বাহিনীর 36 জন সদস্যের সাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং এখানে তারা 3টি প্রস্তাব দিয়েছেন। একটি হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, র্যাব এবং NTMC কে বিলুপ্ত করতে হবে এবং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। ব্যারিস্টার মুকসুদুল ইসলাম। দেখুন, এখানে আসলে অনেকগুলো বিষয় আলোচনা করা হচ্ছে। সবার আগে এই যে সংখ্যাগুলা, আমরা আসলে সংখ্যার মধ্যে এমন মানে একটা অবস্থায় পড়ছি, কোনটা সত্য কোনটা মিথ্যা বলা বেশ টাফ হয়ে গেছে। আর আজকালকার যুগে ইসকনের ঘটনা দেখার পর, গাজার ইনসিডেন্ট দেখার পর, ইউক্রেন ইনসিডেন্ট দেখার পর ইউনাইটেড নেশনের ক্রেডিবিলিটি তো একদম শূন্যের নিচে। এবং আর বলার মানে, এখন বাংলাদেশ সরকার যে এখানে আছে সে নিজেই বলতেছে 934 জন, এরা মনে করলো 1400, তাহলে বাকিগুলোকে তাহলে পুলিশ, ওরা বাকিগুলোকে তাহলে পুলিশ মারে ফেলছে, যেটা দাবি করতেছে গত পতিত সরকার যে চলে গেছে তার দাবি করছে 3000 কতজন বলতেছে, আরো বেশি বলতেছে, যদিও মাত্র 44 জন স্বীকার করছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস উনি বলেছে, সেই জিনিসটা হচ্ছে যে একটি রাজনৈতিক দলকে ব্যান করা যাবে। আমি এই জায়গাটাতে একটু আমার নিজস্ব মতামত বলি। একটা রাজনৈতিক দল একদিনে গঠন হয় না, বহুদিন লাগে গঠন হতে। একটা রাজনৈতিক দল গঠন করা অত সহজ না। একটা রাজনৈতিক দল গঠন করার জন্য কত লোক কত ভাবে যে চেষ্টা করেছে, কেউ সাকসেসফুল হয়নি। একটা রাজনৈতিক দলের অনেক ইতিহাস থাকে। একটা রাজনৈতিক দল একটা রাষ্ট্রীয় সম্পদ, গণতন্ত্রের ভিত। সুতরাং গণতন্ত্রের ভিতকে যদি কেউ নড়িয়ে দিতে চায়, একটি রাজনৈতিক দলকে ব্যান করে, তখন অন্যান্য নৈরাজ্য ঢুকতে পারে, অন্যান্য ছোট খাটো মানে যারা খুব ন্যারো মাইন্ড নিয়ে আছে তারা এই সুবিধা নিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সুতরাং রাজনৈতিক দল যদি কখনো কোনো নেতা ভুল করে থাকে, তাকে অবশ্যই তার বিচারে আওতায় আনতে হবে। 10 জন হোক, 15 জন হোক, 100 জন হোক, 1000 জন হোক, কিন্তু দল, যে দলটা বাংলাদেশে আপনি দেখেন স্বাধীনতার পর এই 3-4টি দল ছাড়া এখন পর্যন্ত কোনো দল দাঁড়াতে পারেনি। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ আমি কেন বলছি, যে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় দল প্রয়োজন আছে। এখন যে রাজনৈতিক দল যদি ব্যান করে দেওয়া হয় সবচেয়ে মেজরটাকেই, আপনি ওর সবার বিচার করেন যারা ভুল করছে। আরেকটি প্রশ্ন একজন দর্শক সুবেল আহমেদ করেছেন, জাতিসংঘ সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল কিন্তু ইউনূস সরকার তা করতে দেয়নি। এখন আপনি 15ই আগস্ট পর্যন্ত তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করলেন, কিন্তু 15ই আগস্টের পর যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, যেটি মানবাধিকার কমিশনের ফকলার টুকো বলেছেন যে প্রতিপক্ষকে প্রতিহিংসামূলক ভাবে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেগুলো কিন্তু প্রতিবেদনে আসেনি, কারণ এর পরের ঘটনা সেগুলো। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, তাহলে আপনার জিনিসটা আর ক্লিয়ার। আমাদের দেশ অন্যান্য অনেক 2-1টা দেশের মতো, আমরা নিজের সন্তানকে খতম করে দিয়ে হত্যা করে অন্যের বিরুদ্ধে মামলা করি। আমরা এমনই জাতি। সুতরাং ওনারা 2-4টা যে সাক্ষাৎকার নিয়েছেন, এই সাক্ষাৎকারগুলো সবগুলাই যে গ্রহণযোগ্য হতে হবে এটা আমি মনে করছি, এবং এটা যে মিথ্যা তাও মনে করছি। সবার আগে মনে করতে হবে যে এই যে নাম্বার বা সংখ্যা এটা বড় কথা না, এই ঘটনাগুলো ঘটছে এটাই বড় কথা। আওয়ামী লীগ সরকারের আমলে যে এই এতগুলো লোককে অত্যাচার করা হয়েছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বিশেষ করে যে ব্যারিস্টার যে ছেলেটা, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আহারে, এত নিষ্পাপ, এত সুন্দর, এত ভদ্র একটা ছেলে হঠাৎ করে দেখি কোর্টে নাই। দেখেন, এটা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার, প্র্যাকটিসিং ব্যারিস্টার, যাকে মানুষ ভরসা করে আছে, সেও কাইপ হয়ে যেতে পারে যে দেশে, এবং বহুদিন পর তাকে খুঁজে পাওয়া যায়। আমি তো আর কোনো কিছু আমার শোনার দরকার নেই, আমার 100টা বা 1000 লোকের বিচার করার দরকার নেই, আমার একটাই যথেষ্ট এই জিনিসটা বোঝার জন্য যে কত নির্মম ভাবে এই ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল। আপনি যদি, আমি জানি না আপনাদের সঙ্গে তার পার্সোনাল সম্পর্ক আছে কিনা, সে একটা নিষ্পাপ শিশুর মতো, এত ভদ্র একটা ছেলে, একটা ব্যারিস্টার একটা ছেলে, এত অমায়িক একটা ছেলে, মানে সে যখন স্যার বলে আমাকে অ্যাড্রেস করে আমার অন্তরটা জোড়া যায়, তাকে সেও আটকা রাখে।
হচ্ছে এটা একটা আইন শৃঙ্খলা বাহিনীর কথা। আসলে কোন দিক দিয়ে আমি চালাবো? আপনি যেটা বলতেছেন যে 1400 না 900, এখন নতুন যে জিনিসটা দাঁড়াইছে যে বর্তমানে যদি কোনো পরিবর্তন আসতো তাহলে একটা কথা ছিল। এই বিএনপির একটা নেতাকে কয়দিন আগে একটা জেলখানায় মৃত্যুবরণ করতে হলো, এখানে প্রায় করছে। কিন্তু এই অধিকারের একটা রিপোর্টে আসছে এই গত কিছুদিনের মধ্যে 12 জন মারা গেছে বিভিন্ন জায়গায়। একটা তো মারতেছে যে মানুষকে পেটায় মারতেছে, একটা হচ্ছে যে পুলিশ বা যারা যৌথ বাহিনী বা যে বাহিনী বলেন না কেন সেখানে মারতেছে। এখন এগুলা মীমাংসা করার জন্য আমি কি বলবো, কার দোষ দেবো, কাকে? আমরা জাতিগত ভাবেই বোধহয় আমরা হেরে যাচ্ছি। আমি আর মানে পাচ্ছি না কাউকে দোষ দেওয়ার জন্য। সেনা কর্মকর্তা এমদাদুল ইসলাম ভাইয়ের কাছে যাই যে তিনি কিভাবে দেখেন যে 3টি পরামর্শ দিয়েছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, এর মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এনটিএমসির বিলুপ্তি। ধন্যবাদ। আসলে জাতিসংঘের আড়ি পাতা, টেলিফোনে নজরদারি করা, একটু বলি, জাতিসংঘের যারা এখানে তদন্ত চালিয়েছেন তারাও ফেরেশতা নন। তাদের অনেক কিছু আমরা দেখেছি। আমি যখন শান্তিরক্ষী হিসেবে কঙ্গোতে গিয়েছি তখন সেখানে 40 লক্ষ মানুষ নিহত হয়েছে। তো আমি সেখানে জাতিসংঘের একেবারে সর্বোচ্চ পর্যায়ের না আন্ডার সেক্রেটারি তাকে জিজ্ঞেস করলাম যে এতগুলি মানুষ মরে যাওয়ার আগে যখন সংঘাত শুরু হচ্ছে তখন আমাদের কেন আনা হলো না? একই সাথে আমেরিকান একজন সেনেটর ছিলেন, ওনার নাম আর এখনো মনে আছে, সেনেটর ব্রাউন ব্যাগ, সেও বলে যে এটার আমার কোনো উত্তর নাই। এই যে জাতিসংঘ তো দেখেই বসে আছে গাজাতে কি হচ্ছে, ইউক্রেনে কি হচ্ছে। ছোট জগন্নাথ, আমাদের এখনো পর্যন্ত আমাদের দক্ষিণ সীমান্তে 11 লক্ষ মানুষ 7 বছর পেরিয়ে গেছে, একটা লক্ষ্য কিন্তু জাতিসংঘ এপার ওপার করতে পারেনি, বরং জাতিসংঘ সেখানে তাদের কিছু লোকজন এনে তাদেরকে সেখানে বসিয়ে রেখেছে। তো জাতিসংঘ যে একেবারে নিষ্পাপ একটা দেবতা, যাই বলবে সেটা আমাকে শুনতে হবে এমন কোনো কথা। এনসিএমটি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, সে বন্ধ করার কথা সে বলতে পারে না। সে অ্যাডভান্সড আমাদের সাথে যদি একটা ওপিনিয়ন দিতে পারে যে হ্যাঁ এটাকে মিসইউজ করাটা, আপনার কাছে এখন একটা রাইফেল আছে, আপনি সেটাকে আপনার প্রতিরক্ষার জন্য ব্যবহার না করে আপনি মানুষ মারার জন্য ব্যবহার করলে তখন বলা হবে যে রাইফেলটাকে তুমি এইভাবে ব্যবহার করার কথা ছিল না। এনসিএমটিকে বন্ধ করে দিতে বলা তৃতীয় বিশ্বের একটা দেশে, তো আমার এখানে আমার অনেক ধরনের জাতীয় নিরাপত্তার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। কি হচ্ছে, আমি তাইলে কি আপনার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আড়ি পাততে পারবো নাকি? জাতিসংঘ বলল, এমনকি মহাপণ্ডিত তারা হয়ে গেছে, তারা যাই বলবে সেটা যে একবারে তারাই আমাদের উপদেশ দিচ্ছে এখন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে, সেই উপদেশটা দেওয়া একটা হাস্যকর এক ধরনের। আর কারণ হচ্ছে কি, আপনি এই যে আমাদের নিজের একটু আগেই এই ভাই বললেন যে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের জাতীয় রাজনীতির মধ্যে আমাদের এখানে দল বিভিন্নভাবে গড়ে উঠবে, বিভিন্ন ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে। প্রত্যেকটা যে দল যেই আচরণ করবে জনগণ তার উত্তর দিবে। এটা জনগণ সিদ্ধান্ত নেবেন, জনগণ সিদ্ধান্ত নেবেন যে কে কোন দল থাকবে কোন দল না থাকবে। সামনে নির্বাচন আসবে, তখন দেখা যাবে কোন দল থাকে কোন দল থাকে। কিন্তু কথা হচ্ছে সেটা জাতিসংঘ কয়েকজন লোক বসে যারা বেতনভোগ কর্মচারী, তাদের কথাটাকেই যে আমার একবারে বেদবাক্য, সেটা যে অলঙ্ঘনীয় সেটাই আমাকে মানতে হবে এমন কোনো কথা আমি কখনো বিশ্বাস করি না। কারণ জাতিসংঘ সবসময় একটা ইউনিপোলার, একসময় বাইপোলার ছিল, একটা ইউনিপোলার আমেরিকা, এখন আমেরিকা আইসিসি কে ব্যান করে দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত সাহায্য ওয়ার প্লেন পাঠিয়ে দিয়েছে একটা দেশের উপরে। এখন বলছে জাতিসংঘ একটা তাদের তো অত্যাচার করেছে, 60,000-এর উপরে মানুষ মেরেছে, তারপর সেই জায়গাটাও দখল করে নেবে গাজা। জাতিসংঘের কোনো রোল নাই। আমাদের এখানে রোহিঙ্গাদের ব্যাপারে বহু ধরনের ভোটাভুটি, 147টা ভোট বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ অর্থাৎ রোহিঙ্গাদের পক্ষে উঠেছে। সেখানে চীন এবং রাশিয়া ব্যাটে দিল, জাতিসংঘ টুটু জগন্নাথ হয়ে বসে রইল। সুতরাং এখানে আমাদের মতো দেশগুলির উপরে এসে তারা অনেক ধরনের খবরদারি, অনেক ধরনের কথাবার্তা বলবে। নাহলে জাতিসংঘ কি ওরা বলতে পারে যে এনসিএমটি বন্ধ করে দিতে হবে? ওয়াই? এনসিএমটি কি এমন? এনসিএমটি আপনি আড়ি পাততে পারেন, আপনি আড়ি না পাতার ব্যবস্থা করেন, আপনি কোন লেভেলে আড়ি পাতবে সেটার জন্য একটা দিক নির্দেশনা দিয়ে কথা বলতে পারেন। কিন্তু আপনি এখন আমার যদি বলে যে আপনাদের সেনাবাহিনী এখানে পুলিশ বাহিনী সব বন্ধ করে দেন, আর্মি এখানে জড়িত ছিল,
পুলিশ জড়িত ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকর্মী জড়িত ছিল, তাদেরকে বন্ধ করে দেন, ডিসব্যান্ড করে দেন। এটা তো বলা, এটা কোনো সমস্যা? এটা কখনো অন্য একটা বৃহৎ দেশে গিয়ে, কই এখন আমেরিকাতে গিয়ে এরকম একটা দেখি? ওরা তো অনেক কিছু হচ্ছে, মানে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় সেখানে। ওখানে তো প্যাট্রিয়টের অ্যাক্ট আছে, কই জাতিসংঘ একবার বলে নাই প্যাট্রিয়টের অ্যাক্ট এটা দিয়ে মানুষকে, ওখানে তো হেভিয়াস কর্পাস, এই যে মোকসাদ ভাই আরো ভালো বলতে পারবেন, ওখানে কোনো উকিলও নিয়োগ করতে পারবেন না, আপনি তাকে দেখা সাক্ষাৎও করতে পারবেন না তার সাথে, সে কোথায় আছে সেই প্রশ্ন তুলতে পারবেন না প্যাট্রিয়ট অ্যাক্ট অনুযায়ী। তো সেখানে সেখানে জাতিসংঘের কি ভূমিকা আছে বলেন? আপনি জাতিসংঘ একটা রিপোর্ট দিল, এটা নিয়ে আমরা হই হই করে পুরো জাতি, আসলে আমরা একটা 1000 বছর ধরে একটা পরাধীন জাতি ছিলাম, আমাদের রক্তে সে কোনো স্বাধীনতার বীজ এখনো পর্যন্ত সেভাবে প্রতীত হয়নি। আমরা জাতিসংঘের ব্যবহার দেখেছি তো। সবগুলো দেশ যখন, আফ্রিকার দেশগুলো যখন দেখবেন কিভাবে ইউরোপিয়ানরা সেখানে অত্যাচার করেছে, আটলান্টিক স্লেভ ট্রিটি, এটার জন্য তো কই জাতিসংঘ এখনো বলে নাই যে তারা নিউ ওয়ার্ল্ডকে মাপ চাও ওল্ড ওয়ার্ল্ডের কাছে, 1.5 কোটি মানুষকে পানির মধ্যে ডুবিয়ে মেরেছো তোমরা, এই কথা কোনোদিন জাতিসংঘ আলোচনাও তো হয় নাই। একজন দর্শক বলেছেন যে 3000-এর বেশি পুলিশ হত্যার কি তাহলে বিচার হবে না? এক্স্যাক্টলি, সেখানে তো ইন্ডেমনিটির কথা বলা হয়েছে, সেই কথা তো এখন তো রিপোর্টে আসে না। এখন ওয়াই ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড ইন্ডেমনিটি, ইন্ডেমনিটি কেন ডিক্লেয়ার করলেন? এই কথাটা তো তোলে নাই কই, জাতিসংঘের রিপোর্টে সেটা আসে নাই কেন? যদি একেবারে রিপোর্টটা যদি বাক্যের মতো হতো, তাদেরও তো বিচার পাওয়ার একটা যৌক্তিক একটা অধিকার। মনে করছেন যে জাতিসংঘের এই প্রতিবেদনটি, আমি পুরো রিপোর্ট পড়িনি, বলকার সাহেবের কথাই যতটুকু শুনেছি সেখানে, এবং আপনিও বলেছেন যে এখানে 3টা বিষয় মুখ্য হিসেবে, আজকে পত্রিকায়ও দেখেছি, প্রথম আলোতে দেখলাম 3টা মুখ্য বিষয়। একটা হচ্ছে এনসিএফটি কে বন্ধ করতে হবে, এবং প্রচুর তারা পেয়েছে, মানবাধিকার লঙ্ঘনের এখানে পেয়েছে। মানবাধিকার লঙ্ঘন হলে অবশ্যই যারা লঙ্ঘন করে তাদের বিচার অবশ্যই সবাই চাইবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেমন বাকি 2টার ব্যাপারে, এটা অযাচিত এক ধরনের তাদের সুপারিশ আমি বলবো, যে এনসিএফটি কে বন্ধ করে দাও, কোনো দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না, এসব কথা বলা, এটা হলো অযাচিত তাদের সুপারিশ। প্রতিবেদনে আরো কিছু বিষয় সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, আমি আপনাকে যদি একটু সহযোগিতা করি। 11,700 জনের বেশি নেতা, মানে মানুষকে গ্রেফতার করা হয়েছিল এই জুলাই অগাস্ট বিপ্লবের সময়, এবং পুলিশ নিরাপত্তা বাহিনী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেখানে 12 থেকে 13% শিশু, এবং 95 জনের নামের তালিকা তারা প্রকাশ করেছে রাজনৈতিক দলের, এবং যারা আন্দোলনের সময় সাধারণ নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ এসেছে, যার মধ্যে 10 জন সংসদ সদস্য রয়েছেন, 14 জন স্থানীয় আওয়ামী লীগের নেতা, 16 জন যুবলীগের নেতা, 16 জন ছাত্রলীগের নেতা এবং 7 জন পুলিশ সদস্য, যারা সাধারণ নাগরিককে অস্ত্র দিয়েছে। এবং যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো পর্যবেক্ষণ করে তারা দেখেছে এই হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিরা নিহত হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে সমস্ত আর্মস ব্যবহার করেন, মেটাল গুলি, সেগুলো ব্যবহার করা হচ্ছে। এখন সেটা সোর্স কি, তারা যদি নির্দিষ্ট করে কোনো সোর্স ইন্ডিকেট করে, বা তারা যদি তাদের ফাইন্ডিংস এর মধ্যে সেগুলো যদি একেবারেই নৈর্ব্যক্তিক তুলে আনতে পারে তথ্য উপাত্ত সহ, তাহলে এগুলি সব বিচারের মুখোমুখি হবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে আমার কথা হলো, আপনার কাউকে ইন্ডেমনিটি দেওয়ার দরকার নেই, এখানে বিচারের মুখোমুখি, অর্থাৎ ন্যায় বিচার পাওয়ার অধিকার সবারই আছে। আরো একটা কথা আছে যে সত্যের অপরাধে বিচারের বাণী যেন নীরবে নিবৃতে না করে। তো সেখানে সত্যের অপরাধ যদি নিবৃতে যদি কাঁদতে থাকে তাহলে বিচার হবে না। এবং আরো একটা জিনিস থাকতে হবে সেখানে, যে সেটা এখন আমি বিচার মানি তালগাছটা আমার, সালিশ মানি তালগাছটা আমার, এই ধরনের কোনো বিষয় হতে পারবে না। এটা হচ্ছে একেবারে নিরপেক্ষভাবে, যদি আপনি কাদেরকে ইন্টারভিউ করেছেন, কাদের থেকে পেয়েছেন, সেগুলি তথ্য উপাত্ত আমরা এখনো পর্যন্ত পুরোপুরি পড়ি নাই। এবং কাদের মধ্যে, আমি তো যেমন চট্টগ্রামে থাকি, আমি এখনো একবারও শুনি নাই চট্টগ্রামে জাতিসংঘের কোনো ফাইন্ডিং মিশন আসছে, বা আসতে পারে, তারা আসছে, হয়তো তারা নীরবে তারা করে গেছে, বা তারা যেখানে সাজেস্টেড সেখানে করেছে, বা কারা করেছে, কি কোন লেভেলে করেছে এটা তারা জানে। এবং সেখানে যেমন আমি জানি না এই যে অনেকগুলো এই যে থানা পোড়ানোর বিষয়, এগুলি জাতিসংঘের রিপোর্ট আসছে কিনা আমি জানি না, এটা কিভাবে আসছে। অস্ত্র লুটের ঘটনা জাতিসংঘের রিপোর্ট আসছে কিনা, সেসব অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সেগুলো আসছে কিনা, কয় লক্ষ গুলি লুটপাট হয়েছে সেগুলো আসছে কিনা,
তো সেগুলো কি যদি আসে, যেহেতু এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমি জানি না আপনি পড়েছেন কিনা, আমি পড়িনি। আমি শুধু এই যে তিনটা মূল যেটা তিনটা কথার কথা, সেই কথাগুলি শুনেছি। এর ভিতরে যেটা একেবারে ডিটেইলে না পড়া পর্যন্ত, পড়লে তখন আপনি হয়তো একজন ওখানে কনক্লুশন ড্র করতে পারে যে এই রিপোর্টটার কতটুকু যৌক্তিকতা আছে, সেটা তখনই আপনি বলতে পারবেন। না পড়ে এখন এটার উপরে মন্তব্য করা ইজ ভেরি না, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের উপরও নির্যাতন করা হয়েছে, অর্থাৎ প্রতিহিংসামূলক নির্যাতন করা হয়েছে। সেই বিষয়টিও কিন্তু তিনি প্রতিবেদনে আমরা ভিডিওতে শুনেছি, সেখানে তিনি বলেছেন ক্রিয়ার প্রতিক্রিয়া হবে। এটা অস্বাভাবিক কিছু না, ক্রিয়ার প্রতিক্রিয়া হবে। আপনি আমাকে আগে ঘুষি মেরেছেন, এখন আমি এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এই ধরনের কিছু একটা জিনিস আছে। এটা তারা বলেছে, এটা তাদের আবিষ্কার না, আমরাও দেখেছি। কিন্তু তাদের কথাগুলি হচ্ছে জাতিসংঘের বিষয়গুলি হবে। জাতিসংঘ যে জিনিসগুলো, যেমন আমাদের দেশের কোনো জিনিসকে তারা বলতে পারে না যে এই ইনস্টিটিউশনকে আপনি বন্ধ করে দেন। আমার কাছে আমার আপত্তিটা সেইখানে, সেই জায়গাতে একটা ইনস্টিটিউশনকে আপনি ডিসব্যান্ড করতে পারেন না। আপনি ইনস্টিটিউশনের যে লুপহুল আছে সেটাকে অ্যাড্রেস করার কথা বলতে পারেন। আমি সেই জায়গায় আমার মূল বক্তব্যটা আমি কনসেন্ট্রেট করতে চাচ্ছি। কিন্তু আমি যে প্রশ্নটি আপনাকে ঘুরে ফিরে করতে চেয়েছিলাম, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো দায়িত্ব, যেমন গণভবনে হামলা হচ্ছে, যেমন আমরা দেখেছি ক্যাপিটল হিলে যখন হামলা হলো, হ্যাঁ, তখন তো রাজনৈতিক ভাবেই সেটি হামলা করেছে ডোনাল্ড ট্রাম্প, এখন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তিনি যখন নির্বাচনে হেরে গেলেন, কিন্তু তার দলের নেতাকর্মীরা, বিক্ষুব্ধ জনতা কিন্তু ক্যাপিটল হিলে আক্রমণ করেছে, তছনছ করেছে। তো সেখানেও তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে দমন করতে চেয়েছে। তো একইভাবে যে আপনি গণভবনে যদি আক্রমণ করতে কেউ যায়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি হওয়া উচিত? সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা হচ্ছে সবসময় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে দেওয়া তার অনুযায়ী যে দায়িত্ব তার পালন করার কথা, সেটা হয়তো এটা হচ্ছে ঘটনার সাথে ডিপেন্ড অন সার্কামস্ট্যান্সেস। সেই সার্কামস্ট্যান্সেসটা কি ছিল তখন সেই সময়, সেটার উপরে প্রেক্ষাপটে হয়তো যারা সিদ্ধান্ত গ্রহণ করার তারা সিদ্ধান্ত সেখানে গ্রহণ করেছে আমার মনে হয়। অ্যান্ড প্রবাবলি দে হ্যাভ সেভ মেনি লাইফস আমার মনে হচ্ছে সেদিন। অথবা মনে হতে পারে, বা তাদের কারো কোনো কার্যকারণে যদি আবার জনগণকে সেখানে আরো উদ্বুদ্ধ করে যে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য, সেটাও হয়তো ভবিষ্যতের ইতিহাস। অথবা তারা হয়তো মানুষের জীবন মান রক্ষা করতে পেরেছে, সেটাও হয়তো ইতিহাস তাদেরকে যেভাবে ভূমিকা সেখানে পালন করেছে, সেটা ভবিষ্যতের ইতিহাস, ভবিষ্যৎ সেটাকে তুলে ধরবে অবশ্যম্ভাবীভাবে। তবে আপনি যেটা বলছেন এখন, সেখানে আপনি যে বলছেন যে ক্যাপিটল হিলের কথা, ক্যাপিটল হিলে মিলিকে যখন ট্রাম্প ফোন করেছিলেন তার ব্যাপারে, মিলি তখন বলেছিলেন আই হ্যাভ টেকেন দ্য ওথ, আমার এটা মনে আছে, অন নট টু ইন দ্য নেম অফ এন ইন্ডিভিজুয়াল পার্সন। আমি যেটা ওথ গ্রহণ করেছি সেটা হচ্ছে আমার কনস্টিটিউশন। সুতরাং আই এম নট গোয়িং টু ক্যারি আউট, অর্থাৎ ট্রাম্পের আদেশ সে পালন করে নাই, কারণ সে বলছে যে আপনি ব্যক্তিকে দিয়ে, আমি প্রেসিডেন্টকে নিয়ে আমার শপথ গ্রহণ করি নাই, ব্যক্তির উপর আমার শপথ নয়, আমার শপথ হচ্ছে আমার সংবিধানের উপরে। এখন সেখানে ধরেন সেদিন যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে বা এখনো পর্যন্ত যারা ধরেন সিদ্ধান্ত দিচ্ছে বা রাষ্ট্র পরিচালনা করছে বা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সামরিক বাহিনী পরিচালনা করছে, তারা দ্যাট ডে আমি বলবো যে তারা দে হ্যাভ জাস্ট দেয়ার বেস্ট। এখন ইতিহাস বলবে সেটা বেস্ট ছিল কিনা, কিন্তু তার কাছে আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য বেস্ট জাজ হোয়াট হি হ্যাজ টেকেন দ্যাট ডে। তো তাহলে এখন যে নির্যাতনের শিকার হচ্ছে, এখন যে আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, একজন ব্লগারের বাড়িও পুড়িয়ে দিয়েছেন, তিনি কান্নাকাটি করছেন এবং তিনি ফেসবুকে এসে বলছেন তিনি নিজেই সরকার হয়ে যাবেন যদি সরকার এই দায়িত্ব পালন করতে না পারে। তো এখন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাহলে কি করছে? এটা আমার কাছে অত্যন্ত বেদনার, আমার কাছে অত্যন্ত দুঃখের, আমার রক্তক্ষরণ আমারও হচ্ছে। আমি যদিন দেখলাম যে ঠিক আছে 32 নম্বর যখন ভাঙচুর হচ্ছে, হঠাৎ করে জনগণের ভিতরে আমাদের ইউনিফর্ম পরা অনেক দেখলাম লোকজন এসে হাজির, সৈনিকরা হাজির, পাশে ডেফিনেটলি সেখানে অফিসারও ছিল, এবং মাইক্রোফোনে একজন খুব জোরালোভাবে প্রত্যেক ঘোষণা করছে যে সেনাবাহিনী আসছে আমাদের মারার জন্য না, আমাদের রক্ষা করার জন্য, যারা ভাঙছে তাদের মধ্যে। এবং যে ব্লগারের কথা বলছেন
উনি নিজেই আজকে ওই যে আমি কানতে দেখি নাই, সে খুব ইয়ের সাথে বলছিল, উইথ অ্যারোগেন্সি, ফুল অ্যারোগেন্সি সে বলছিল, তাকে কানতে দেখিনি। আপনি দেখছেন কোথায় আমি জানি না। সে বলছে যে আমি তো ওই দিন 32 নম্বরে আমি ইয়ের উপরে দাঁড়িয়ে সে লাফাচ্ছিল, স্লোগান দিচ্ছিলাম, ভাঙতেছিলাম, সেটার জন্যই আমার বাড়ি আজকে পোড়ানো হয়েছে। তাকে বলে আপনি কি নির্দিষ্ট করে বলতে, বলে যে আর আপনারা বুঝতেছেন না, আমি 32 নম্বর ভাঙার মধ্যে অংশগ্রহণ করেছি, আমি সেখানে স্লোগান দিয়েছি, সেজন্যই আমার বাড়ি পোড়ানো হয়েছে। তাহলে সেখানে আমার কথা হচ্ছে যে সে নিজেই তারটা স্বীকার করছে, এটা হিংসার প্রতি হিংসা। অর্থাৎ এটা আমাদের জাতি হিসাবে আমাদের কোনো ইনক্লুসিভনেস কোনো ডেভেলপ করছে না। আমরা কিন্তু জাতি হিসেবে ক্রমান্বয়ে বিভক্ত হচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে শঙ্কার। আমি সেটাই রক্তক্ষরণের কথা বলছি। একদিকে যেই সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্বের প্রতীক, সেখানে আমি তাকে অংশগ্রহণের জন্য নিয়ে যাচ্ছি, সেখানে সেই স্থানের মতো দাঁড়িয়ে রইল, পরে চলে আসলো। গেল কেন, চলে আসলো কেন, এটাও কেউ জানে না। কিন্তু তো এখন কথা হচ্ছে এই যে ভাঙার প্রতিক্রিয়া, ভাঙা আবার যদি যখন ধরো এই যে আপনি বললেন অনেকগুলি বাড়িঘর পোড়ানো হয়েছে, সেখানে আবার এদিকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, সেনাবাহিনী কিন্তু কোথাও ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার ব্যবহার করেনি। আমি কিন্তু এটার পক্ষে, আই অ্যাপ্রিসিয়েট ইট। কারণ হচ্ছে একটা জাতির জন্য সেনাবাহিনী এখনো পর্যন্ত যে কোনো জাতির জন্য তার সার্বভৌমত্বের প্রতীক, তার প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ব্যবস্থা। সেখানে সে একটু শেষ করি, সেখানে সে কখনো পক্ষ নেওয়ার, আমি কখনো পক্ষপাতিত্ব না। একে ধরতে যাওয়া, ওরে মারতে যাওয়া, যে চোর ধরা, ডাকাত ধরা, লুটেরা ধরা, চাঁদাবাজ ধরা, দিস আর দ্য ডিউটিস অফ দ্য পুলিশ। তারা এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সামরিক বাহিনী। সামরিক বাহিনীর কাজ হচ্ছে, তার প্রাইম অবজেক্টিভস ইজ টু আপহোল্ড দ্য সভারেনিটি অফ দ্য কান্ট্রি। একটা জাতির সবচাইতে সর্বশেষ অবস্থানে এই হলো অবস্থান। সেখানে তাকেও আমি যদি বিভক্ত করে ফেলি, তাকেও যদি ভাগাভাগি করি, এই বলবে যে ও আর্মি আসছে, সেনাবাহিনী এখন গাজীপুরে যখন কি বলে ইয়ার বাড়ি ভাঙতেছিল তখন কিছু করে নাই, বাড়ি যখন ভেঙে ফেলছে তখন মারতে গেছে, যারা বাড়ি প্রতিরোধ করেছে তাদের মারতেছে, তাদের ডেভিল বলতেছে, তাদের ডেভিল হান করতেছে। বিষয়টা হচ্ছে রাজনৈতিক সহিংসতা হচ্ছে। ব্লগার অ্যারোগেন্ট ভাবে বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তো কাঁদছেন। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী কেঁদেছেন তার বাড়ি মিউজিয়ামটি ভেঙে ফেলার কারণে। তো আমরা বলতে চাইছি যে ঘটনাটি ঘটছে, এই দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে পারছে না কেন? ফেসবুকে ঘোষণা দেয়া হচ্ছে এখন এই বাড়ি ভাঙা হবে, তখন সেই বাড়ি ভাঙা হবে। তো তখন সাধারণ যারা উৎসুক জনতা তারা চলে যাচ্ছে, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি খবর পাচ্ছে না? নো নো, ইউ আর রং। আপনি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বললে হবে না, এটা হলো সরকার। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বারবার আইন শৃঙ্খলা, তাহলে সরকার নাই এখানে? আপনি সরকারের কথা বলেন, তাহলে সরকার নির্দেশনা দিচ্ছে না? Yes, no, it is sacred duty of the government to give the order. If the order carry না করে, then he will be held responsible. আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী, তার কি এখানে সাধ্য আছে সে যাওয়ার? রক্ষাকারী বাহিনী এই যে কারেক্ট করেন, আপনি বলবেন যে সরকার কি করে? তার মানে হচ্ছে যে অর্ডারটি আসছে না। থ্যাংক ইউ, আপনি এই চমৎকার পয়েন্টটি উত্থাপন করেছেন। আইন শৃঙ্খলার বাহিনী তো কাজ করে সরকারের নির্দেশনা নিয়ে, আর একটি বডি রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তাহলে? এখানে আসলে খুব ইন্টারেস্টিং একটি মানে ঘটনা আপনি কথা বলছেন এই মুহূর্তে। সবচেয়ে আমি একটা জিনিস না বলে পারছি না, আমাদের জাতিগতভাবে আমরা যখন কথা বলতেছি, কিছু লোক ধরেই নেয় যে তাদের পক্ষে কথা বলতে হবে। যদি আমরা তাদের বিপক্ষে কথা বলি, তারা বেশ মন খারাপ করে। মধ্যে যেটা গ্রাউন্ড থাকতে পারে, কেউ এটা মানতে রাজি না। এখন প্রশ্ন হচ্ছে, যখন ফেসবুকে একদম প্রকাশ্যে বলতেছে যে আমি এই কাজটি করব, এখানে উনি যেটা বললো কথাটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করবো না, যেহেতু হয়তো উনি আমার চেয়ে ভালো জানে, উনি প্রশাসনে ছিল। কিন্তু আমার জানা মতে প্রশাসনের বাইরেও আইন শৃঙ্খলা বাহিনী যখন কোনো ক্রাইম করতে যায়, তখন তার কারোর কোনো অনুমতির প্রয়োজন পড়ে। আইনটা হচ্ছে এমনই যে কিছু কিছু অফেন্স আছে অ্যারেস্টেবল, আর কিছু কিছু অফেন্স আছে অ্যারেস্ট করার জন্য কোনো অনুমতিই লাগবে না। যখন ফেসবুকে কিছু বললো যে এটা যাবে, এবং এদের সংখ্যা মাত্র 6 থেকে 10 জন। আপনাকে তো আর্মি যখন ওখানে গেল ওই বাড়িতে, আপনাকে লক্ষ্য করতে হবে যে কয়জন আর্মি গেছে এবং ওখানে যত লোক ওখানে জড়ো হয়েছে, এখানে আর্মির আসলে কিছু করার ছিল না আমার মতে। কারণ আর্মি যদি ওখানে করারও চেষ্টা করতো, হতাহত হওয়ারও
প্রয়োজন মানে হতে পারত। এই অবস্থাতে আমি মনে করি যে গোড়াতেই তাদের থামানো উচিত ছিল। যখন ফেসবুকে কেউ ঘোষণা দিচ্ছে যে এটা করব ওটা করব এবং তারা প্রকাশ্যে পরের দিন আবার এর পক্ষে সাফাই কাটছে, মানে কি যে হচ্ছে আমি আসলে এই মুহূর্তে বুঝতে পারছি না দেশ কে চালাচ্ছে। জনাব মুকসিদুল ইসলাম, কালকে যদি একজন ফেসবুকে লেখে শহীদ মিনারটা ভেঙে ফেলতে হবে, চলো আমরা শহীদ মিনারের দিকে যাই, কেউ যদি বলে যে জাতীয় স্মৃতিসৌধটা আমরা আজকে ভেঙে ফেলবো, চলো সেখানে যাই, তো সরকারের উপদেষ্টারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নির্দেশনা না দেন, কারণ নির্দেশনা দিলে সেখানে একটা গৃহযুদ্ধের মতো দাঙ্গা তৈরি হবে, অনেক হতাহত হবে, তাহলে ওনারা শহীদ মিনারও ভেঙে ফেলবেন, ওনারা জাতীয় স্মৃতিসৌধও ভেঙে ফেলবেন, জাতীয় জাদুঘরও ভেঙে ফেলবেন। বিষয়টি এটা হতে যাচ্ছে মনে হয়, এমনই তো অবস্থা হয়ে দাঁড়াইছে এখানে। আমি একটু একটা মিনিট বলে আপনি আপনার কাছে পাচ্ছি যে এখানে আমি যেটা বলতেছি যে উনি যেটা বললো যে সরকারকে আদেশ দিতে হবে পুলিশকে, এটা আমি একমত না, কারণ সব জায়গাতে আদেশ দেওয়ার প্রয়োজন নেই, বাট সরকার জানার পর অবশ্যই আদেশ দিতে হবে এবং বাধা দেওয়া যাবে না, কিন্তু সরকারের আদেশের এখানে প্রয়োজন নাই। যেখানে একটি ক্রাইম করতেছে, যে ক্রাইমটা অত্যন্ত, মনে করেন যে কোনো একটা জায়গাতে একটা লোককে খুন করতেছে, খবর পাইছে, এখন কি পুলিশ কি ওয়েট করবে যে মন্ত্রীর কাছে শুনে নেবে যে ওখানে খুন হচ্ছে আমি আটকাবো কিনা? না, দ্যাটস নট দ্য ল। ল ইজ দ্যাট কিছু কিছু অফেন্স আছে সিম্পলি অ্যারেস্ট হবে, আর কিছু কিছু আছে অ্যারেস্ট করতেই হবে। সুতরাং আমার মনে হয় না যে সরকারের প্রয়োজন ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আবার উনি যেটা বলতেছে যে ওখানে আর্মিরা গিয়ে ফিরে গেলই বা কেন, ফিরে আসার পর তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারে নিল কেন? এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার তো আর্মি দ্বারা নিয়ন্ত্রিত এবং আর্মি নিজেই স্বীকার করছে যে আমাদের কাছে ওরা এতদিন সবাই এসে আমরা প্রোটেক্ট করবো, এবং আর্মির এই জায়গাতে আমি মনে করি তারা একটা গুরুত্বপূর্ণ দায়, মানে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই উদ্ভূত পরিস্থিতিতে আর্মিরও অনেক সময় অনেক কিছু করে ফেলতেছে যেগুলোর পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি আছে। আমি মনে করছি না যে সবগুলোই আমি তাদের বিপক্ষে যেতে পারি, সবগুলোই আমি তাদের পক্ষে যেতে পারি। তবে এটা সত্য, বর্তমানে ইলেকশনটা হওয়ার জন্য আমার মনে হয় যে মেইন জায়গাতে আমাদের যেতে হবে। উই নিড রুল অফ ল, উই নিড রুল অফ ল, উই নিড রুল অফ ল। আনটিল আর আনলেস উই হ্যাভ রুল অফ ল, ততক্ষণ পর্যন্ত আর্মিরা আমাদেরকে পেটাবে, আর্মিরা আমাদের সম্পদ বেশি করে খাবে, আর্মিরা আমাদের সবকিছু কন্ট্রাক্টটা নিয়ে নেবে, আর্মিরা সব 1 লাখ আর্মি কোটি কোটি টাকা সম্পদ গ্রহণ করবে, আর্মিরা কোটি কোটি টাকা সংগ্রহ করে অন্য জায়গায় চলে যাবে, রাস্তার টেন্ডারি করবে, যতক্ষণ পর্যন্ত দেশে রুল অফ ল আসবে। অনেক দেশে আছে বলা হয় যে ওই দেশের একটা আর্মি আছে, আবার অনেকে বলে ওই আর্মির একটা দেশ আছে, হয়তো বাংলাদেশ নিয়ে বলতেছে না, বাট পজিশনটা কিন্তু আমি বলছি না যে এমন একটা জায়গা থেকে। উই নিড রুল অফ ল, we do not need to indemnify anybody. We have to be, everybody should be brought to the book, anybody and everybody, সবার জন্য আইন সমান হতে হবে। We need to stop the VIP culture, we need to stop the indemnity যতক্ষণ আছে ততক্ষণ আমাদের সমস্যা আছে। আপনি একটু ওনার প্রতি মন্তব্যে আপনি একটু বিরোধিতা করছিলেন জনাব এমদাদুল ইসলাম, যে যখন ঘটনা ঘটছে এটার জন্য কি উপদেষ্টার কাছে বসে থাকতে হবে? এই মুহূর্তে ভাঙচুর হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে, মারামারি হচ্ছে, বিল্ডিং ভেঙে ফেলতেছে, ওটার জন্য কি উপদেষ্টার টেলিফোনের জন্য বসে থাকবেন পুলিশ? প্রশ্নটা এখানেই, আপনারা হয়তো বুঝেও না বোঝার মতো করছেন অথবা ইচ্ছা করে বুঝতে চেষ্টা করছেন না। আমি একেবারে পরিষ্কার করে বলছি। আপনি দেখুন, যখন বাড়ি ভাঙা হচ্ছে, যারা ভেঙেছে তাদের ধরার আদেশ সরকার থেকে আসেনি, সরকার থেকে আদেশ আসলো ডেভিল হান্ট। এখানে প্রিন্সিপাল, হোয়াট ইজ দ্য লাইন অফ অ্যাকশন, হোয়াট ইজ দ্য স্পিরিট অ্যান্ড হোয়াট উই আর গোয়িং টু ডু, এটা হচ্ছে আপনার ম্যাক্রো লেভেলের বিষয়। এখানে ছোটখাটো মাইক্রো এগুলি যখন নর্মাল সিচুয়েশনে হয় যে পুলিশ গিয়ে ধরবে, এটা হলো মাইক্রো লেভেলে। ছোট ছোট ঘটনায় চোরকে, আমি যেমন ডাকাতির জন্য আমরা দেখেছি ইয়াতে সিআরপিসি থেকে আমাদেরও একবার ক্লাস হয়েছিল মিলিটারিতে, যদি মনে হয় ডাকাতির প্রিপারেশন হলে সেখানে পুলিশ গিয়ে অ্যারেস্ট করতে পারে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো কিছু ছাড়া, এরকম একটা কথা আমার মনে আছে। কিন্তু এখানে তো হচ্ছে জাতীয় একটা কৌশল, একটা সিদ্ধান্ত, একটা নীতির প্রশ্ন। এখানে আপনি কাকে নিচ্ছে, কাকে করছেন? এখানে আপনি বলছেন, ধরেন এখন প্রশ্ন তুলছে, আমি আজকেও মাহমুদুর রহমান মান্নার বক্তব্য শুনছিলাম, তারপর নিউ এজের নুরুল কবির সাহেবের কথা শুনছিলাম। কাকে আপনি করবেন? যে ভাঙছে তাকে ধরবেন, না যে শিকার হচ্ছে তাকে ধরবেন, ভাঙার শিকার হচ্ছে তাকে ধরবেন?
এখানেই কোশ্চেনটা, এখানেই পরিষ্কার করতে হবে জিনিসটা। আপনি এখানে খামাকা আমি ওই ধরলাম না, আমি কেন ধরি নাই, ওখানে ধরে নাই, এই কোনো ধরে নাই করে এটা খামাকা দোষ চাপানো, এর থেকে ওর এটা হচ্ছে ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন থাকে একটা জাতির, একটা নির্দেশনা থাকে। তোমার যদি বলা হয় যে ঝড় আসলে কি হবে না করব, এটা পরিষ্কার, মানুষকে সাহায্য করবা। আর যদি বলা হয় যে ঝড় আসলে তোমার কম্বল দিয়ে মাথায় ছাতি দিয়ে তুমি নিজেকে রক্ষা করো, এটার মধ্যে তফাৎ হচ্ছে এই জায়গায়। আপনাকে এখন সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত কি, হোয়াট ইজ দ্য পলিসি of the government, basing on that the other party will act or react. আপনি কেন রাষ্ট্রপতির পদত্যাগের জন্য তো বঙ্গভবন ঘেরাও করতে সবাই, তারপর দিন আর কেউ গেল না কেন? তাই কই সেখানে কোন আইন শৃঙ্খলা পুলিশের দরকার হয়নি, কিছু দরকার হয়নি, বিকজ দে গট দ্য মেসেজ ফ্রম হোয়ার দে আর সাপোজ টু গেট দ্য মেসেজ। সো এইটা বুঝতে হবে এখানে। এখন আমি ও গেল না কেন, ওই গেল, এটা সব মানুষ তার এখানে যারা চাকরি মাকরি করে এরা সবাই ব্যক্তি হিসেবে সে তার ব্যক্তিগত বিষয়টা সে মাথায় রাখে। যখন তাকে বডি হিসেবে একটা তাকে একটা যদি গাইডলাইন দেওয়া থাকে, দিস ইজ দ্য গাইডলাইন, ক্লিয়ার গাইডলাইন, তুমি যদি এই কাণ্ড কোনোখানে হয় ইউ মাস্ট রিয়াক্ট, ইউ মাস্ট টেক অ্যাকশন। এটা হচ্ছে এই মুহূর্তের একটা সিদ্ধান্ত লাগবে, বিকজ এভরিথিং ইজ ভোলাটাইল। আপনি নাইলে দেশের, সারা দেশের আইন শৃঙ্খলাকে যখন আপনি বিবেচনায় আনবেন, তখন আপনাকে এই জিনিসগুলো দপ্তব্যের মধ্যে আনলে, এই পলিসি, এই নীতি কৌশলটা সরকারের আনলে, তাহলে এটা অনেক কমে যাবে। যদি মনে হয় যে হু ইজ ক্রিমিনাল, হুএভার ইজ দ্য ক্রিমিনাল, ক্যাচ হিম, এটা না করে যদি বলা হয় যে ওই পার্টিকে ধরো খালি, বা এই পার্টিকে ধরো, বা ওই দলকে ধরো, বা এই দলকে ধরো, দেন দেয়ার উইল বি এ কম্পার্টমেন্টাল জিনিসটা হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে কেউ ধরা খাচ্ছে, কেউ ধরা খাচ্ছে না। তাহলে আগামী কবে নাগাদ নির্বাচন হবে, কবে নাগাদ একটি স্থিতিশীল সরকার আসবে, সেটি তো আমরা জানি না। তাহলে এই অন্তর্বর্তী সময়কালীন সাধারণ মানুষের তাহলে নিরাপত্তার জায়গাটি কোথায়, ব্যারিস্টার মকসুদুল ইসলাম? আসলে আপনাকে এই যে টক শো যেগুলো হচ্ছে, তার মধ্যে কয়েকটা টক শোতে আমি লক্ষ্য করতেছি আমরা একই কথা বারবার রিপিট করতেছি, এবং আমরা কিন্তু সবাই বুঝে গেছি ব্যাপারটা আসলে কি ঘটেছে। আবার অনেক জায়গাতে বলতে হবে যে আমরা আসলে কিছুই বুঝতেছি না কি ঘটতেছে। দুদিকেই কিন্তু পাল্লা। এই যে আমাদের এমদাদুল ইসলাম সাহেব যে কথাটা বললেন, মেজর সাহেব যে কথাটা বললেন, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এই মুহূর্তে যে সিচুয়েশন হচ্ছে, যে দোষী তাকে অ্যারেস্ট করতে হবে না ভিকটিম তাকে অ্যারেস্ট করতে হবে। এখন দোষী যে সে ভিকটিমকেই দোষী বলতেছে, আর ভিকটিম দোষীকে দোষী। কে ভিকটিম আর কে দোষী এটাও নির্ধারণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি যেটুকু মনে করি যে আসলে যেহেতু রাজনৈতিক কোনো দল নাই এই মুহূর্তে ক্ষমতায়, যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এই সরকারের আসলে যেসব দিকে তারা ঘোরাঘুরি করতেছে, এটা করে হয়তো তারা আপাতত দৃষ্টিতে তাদের মনে হচ্ছে যে তারা ভালোই চালাচ্ছে। আমার একটাই বটম লাইন, a election will resolve everything. A election will tell that who is right, who is wrong. A election has to be there, and it has to be there, if possible, before December, not in December, maybe in October or in November. We need a political government which will have the branches of different branches, different organization. We need a political government. It may be any political government, although I do not support any kind of small party, but I think there is a, আমি মনে করি যে উই নিড ইলেকশন। আর তার আগে যা কিছু ঘটতেছে আমরা ভয়ে আছি, আমি মনে করি। ধন্যবাদ ব্যারিস্টার মকসুদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনি কি সমাপনী বক্তব্য শেষ করবো আমরা অনুষ্ঠান? জি ধন্যবাদ। আমি একবারে মকসুদ ভাইয়ের সাথে একমত। ইলেকশন যত দ্রুত সম্ভব, একটা রাজনৈতিক সরকার তার সেই জনগণের কাছে সবসময় দায়বদ্ধ থাকে। সেই দায়বদ্ধতা যখন আসবে, তখন কিন্তু সব জিনিসগুলো আস্তে আস্তে স্ট্রিমলাইনে চলে আসবে। একটা ম্যান্ডেটহীন মানুষ কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। একজন সরকারি আমলা সে দায়বদ্ধ থাকে না। আজকে চট্টগ্রামের ডিসি আছে, কালকে পোস্টিং দিলে চলে যাবে, কিন্তু যিনি সংসদ সদস্য হবেন ওই এলাকার থেকে, সে সংসদে থাকলেও সে মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, না থাকলেও আরো বেশি দায়বদ্ধ। তখন মানুষ বলে যে তুমি যখন ছিলা কই কোনো কাজ করো নাই, তুমি যখন এই করেছো, ভালো কাজ করলে তাকে হি উইল বি অ্যাপ্রিসিয়েটেড, খারাপ কাজ করলে হি উইল বি ব্লেম। সুতরাং এই দায়বদ্ধতা থেকে রাজনৈতিক সরকার সবসময় কিন্তু জনগণের জন্য মঙ্গলজনক, সব সময় ভালো। আমি একবারে মকসুদ ভাইয়ের সাথে 100 ভাগ একমত।
যত দ্রুত একটা রাজনৈতিক সরকার আমাদের দেশে আসবে, আমাদের দেশ তত বেশি নিরাপদ থাকবে, দেশের তত বেশি মঙ্গল হবে, যে যত কথাই বলুক না কেন। কারণ রাজনীতিবিদরা সবসময় জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। এখন বলতে পারেন যে অতীতের সরকারগুলি যত কিছুই হোক, অতীত সরকার কিন্তু মানুষ একেবারে অনিরাপদ কিন্তু রাজনৈতিক সরকারের মধ্যে থাকে না। আজকে এখন যেরকম অনিরাপত্তার মধ্যে মানুষ হয়তো অনেক সময় চিন্তা করে। সেজন্য রাজনৈতিক সরকার হতে গেলে নির্বাচনের প্রয়োজন, এবং নির্বাচনটা অতি দ্রুত প্রয়োজন। এটাই হচ্ছে সর্বশেষ কথা। অসংখ্য ধন্যবাদ আমাদের দুজন অতিথিকে। দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে মন্তব্যে জানতে চেয়েছেন, ব্যাসের আমাদের মন্তব্যে জানতে চেয়েছেন যে আমাদের একটা স্পেশাল পিপলস কোয়েশ্চেন হওয়ার কথা ছিল আজ রাত বাংলাদেশ সময় 9টায়। আমাদের সম্মানিত উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সাথে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কারণে তিনি সময় পরিবর্তন করার অনুরোধ করেছেন। আমরা তার অনুরোধটি রেখেছি। আমরা নিশ্চয়ই তার সুবিধাজনক সময়ে সম্মানিত উপদেষ্টাকে নিয়ে আবারও আমরা পিপলস কোয়েশ্চেনে তাকে আমন্ত্রণ জানাবো। তিনি তার সুবিধাজনক সময়ে আসবেন। আমরা আপনাদেরকে নিশ্চয়ই উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সাথে আমাদের স্পেশাল পিপলস কোয়েশ্চেনের সময়টি আমরা জানিয়ে দেব আমাদের পেজের মাধ্যমে। আমার দুই অতিথিকে আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা আমাদের কথা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা দেখেছেন, মন্তব্য করেছেন, কিছু কিছু মন্তব্য আমরা নিয়েছি, তবে ব্যক্তিগত আক্রমণ করা মন্তব্য আমরা কখনোই উৎসাহিত করি না। গঠনমূলক মন্তব্য এবং নিজের নাম উল্লেখ করে যারা এখানে ফেসবুকে বা ইউটিউবে মন্তব্য করেন, নিজের পরিচয় প্রকাশ করে, তাদের মন্তব্যগুলোই আমরা সম্মানিত অতিথিদেরকে দেখাই এবং কখনো কখনো তারা সেটি উত্তর দেন। আমাদের পলিটিক্যাল নিউজ ইউকের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন পডকাস্টটি দেখার জন্য। সকলকে শুভেচ্ছা, শুভরাত্রি। জি, ধন্যবাদ। IPCO, one of the most famous household brands. Used by world-renowned caterers and fine dining restaurants such as Vermilion. IPCO brand selects only the best products for our customers.